লিঙ্ক তো দেওয়া তাই না? সাউন্ড ঠিক আছে দেখো তো। সাউন্ড কি ঠিক আছে একটু দেখো তো। কয়জন আছে জয়েন? আচ্ছা আচ্ছা, আজকে তো হচ্ছে আমাদের তোমার এই চ্যাপ্টার হচ্ছে পঞ্চম লেকচার। তো আগের ক্লাসগুলো তো অবশ্যই মনে হয় করেছো। তো তোমরা গতদিন বলতেছিলা যে অনেকেই যে ক্লাস রেকর্ড দিছো, যে অনেকেই বলতেছিলা যে হচ্ছে যে ফিজিক্স হচ্ছে একটু টাফ মনে হয় বা বুঝতে একটু সমস্যা লাগে। তো আসলে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের আসলে যে জিনিসগুলো আসলে পড়তে হবে বা যেগুলো আসলে লাগবে, এর অনেক কিছুই হচ্ছে তোমাদের আসলে বইটাতে দেওয়া নাই। কোন একটা শব্দ দেওয়া আছে বা টার্ম দেওয়া আছে, বাট সেখান থেকে আসলে অনেক কিছু পড়তে হবে বা পড়তে হচ্ছে, যার কারণে তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। যেমন আজকের ক্লাসের কথা যদি বলো, তুমি দেখবা যে বইতে তেমন কিছুই নাই, বাট এই সবকিছু তোমাদের পড়তে হবে। তো এই জন্য আসলে আমি চাইলেও ফিজিক্সটা আসলে সহজ করতে পারতেছি না, কারণ যেহেতু এই যে কিছু জিনিস বইয়ে নাই বাট পড়াতে হচ্ছে। বাট যদি এমন হইতো যে এই জিনিসগুলো তোমাদের হচ্ছে বইতে দেওয়া আছে, তাহলে স্কুলেও তোমাদেরকে পড়াইতো, তাহলে অন্তত টার্মগুলো সম্পর্কে তোমাদের জানা থাকলে পড়াগুলো একটু সহজ মনে হতো। তো যাই হোক, একটু কষ্ট করে একটু শিখতে হবে, কিছু করার নাই আর কি। তো আজকে একটু দেখি যে আজকে আমরা কি কি পড়তে যাব বা কি কি লাগবে আর কি। তো শুরুতেই দেখো, এটা তুমি বইয়ে অবশ্যই দেখেছো যে এরকম তোমার বইয়ে বলা আছে এই চ্যাপ্টারটাতে যে 4 ধরনের মৌলিক বল আছে। যে বলগুলোকে আমরা বলতেছি হলো, একটা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে মহাকর্ষ বল, যে একটা আমরা বলতেছি হচ্ছে মহাকর্ষ বল, একটাকে বলতেছি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বক বা তড়িৎ চুম্বকীয় যাই বলো। একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো তুমি দেখবা তোমাদের মেইন যে বইটা আছে অনুসন্ধানী পার্ট, সেই পার্ট গুলোতে এই 4টা বল সম্পর্কে জাস্ট বলা আছে, বাট জাস্ট এটুকু নামই বলা আছে। বাট কতটুকু কি কি পড়তে হবে না পড়তে হবে এগুলো কিন্তু বলা নাই। বাট এই 4টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই 4টা জিনিস খুব ভালো করে আমাদের পড়তে হবে। তো দেখো এখানে কোনো চিত্র দেওয়া আছে, বুঝতে পারতেছো? যেটা মহাকর্ষ বল, যেটা ওই যে নিউটনের বিখ্যাত সূত্র, সে একটা আপেল গাছের নিচে বসে আছে, তার মাথায় আপেল পড়তেছে, এরকম কিছু একটা। এখানে বুঝতে পারতেছে এখানে একটা চুম্বক, চুম্বকের মধ্যে যে আকর্ষণ গুলো বা শক্তিগুলো, যদি তোমরা চুম্বক দেখে থাকো বা চুম্বকের বল অনুভব করে থাকো তাহলে এই জিনিসটা বুঝতে পারবা। এখানে দেখতে পাচ্ছ কিছু প্রোটন বা নিউট্রন দেখতে পাচ্ছ, চারিদিকে একটা আবহাওয়া তৈরি করেছে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ যে কিছু একটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। তো এই 4টা নিয়ে আমরা আজকে বিস্তারিত পড়বো, যে কোনটা আসলে কি বা কি কাজ করা হয়। তো যদি ইনকেস এমন হয় যে ক্লাসের পড়াগুলো ধরতে পারতেছো না, তাহলে তোমাদের যে লেকচার নোটগুলো আমি দিই, লেকচার নোটগুলো একটু দেখবা, পাশাপাশি ক্লাসগুলো হচ্ছে আবার একটু রিভিউ করে দেখবা। তো আসো শুরুতেই যেটা খুব সহজ যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা প্রথমে কথা বলবো হচ্ছে মহাকর্ষ বল নিয়ে। তাহলে এখানে একটা আছে হচ্ছে মহাকর্ষ, তাহলে আমরা মহাকর্ষ নিয়ে কথা বলবো, অভিকর্ষ নিয়ে কথা বলবো এবং ওজন বল নিয়ে কথা বলবো। তো অলরেডি এই জিনিসটা আমরা পড়েছি যে ওজন বল জিনিসটা কি। আমি একটু লাস্টের দিক থেকে একটু শুরু করি। ওজন বল ব্যাপারটা হচ্ছে এমন যে তোমার ওজনকে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ডব্লু। তো ডব্লু ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে তোমার ভর ইন্টু হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর এর আগের ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম যে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, অর্থাৎ আমি যখন নর্মালি একটা রাস্তা দিয়ে হাঁটবো তখন আমার মধ্যে যে ত্বরণটা, সেটা হচ্ছে ত্বরণে, আর আমার হচ্ছে ভর, সো ভর আর ত্বরণের যে গুণফলটা সেটা হচ্ছে বল। সেম ভাবে যখন বস্তুটা এরকম উপর থেকে আমি ছেড়ে দিব, তখন আর তাকে ধাক্কা দেওয়ার জন্য দেখো কোনো বল প্রয়োগ করতে হবে না, সে একা একাই পড়তেছে। অর্থাৎ তার মধ্যে অটোমেটিক একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, সেই ত্বরণটার নাম হচ্ছে জি। সো জি কে যখন আমি এম দিয়ে গুণ করবো, তখন সেটা আমি পাবো হচ্ছে ডাব্লু। সো এটাও এক ধরনের বল, বাট এটাকে বলা হচ্ছে হলো তোমার মহাকর্ষ বা অভিকর্ষ বল, ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এম জি। আচ্ছা, তাহলে আমরা লাস্টটা দেখলাম। তো এখানে বুঝতে পারতেছো যে এই যে দেখো যে এটা হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীর উপর যদি কোনো একটা গাছ থাকে, সেখানে যদি আপেলটা পড়ে, তাহলে ওই আপেলকে পৃথিবী তার কেন্দ্রের দিকে একটা বল দ্বারা টানতেছে। তুমি তো বলো কই বল দ্বারা টানতেছে, দেখতে পারতেছে না কেন? দেখতে পারতেছো না এই জন্য কারণ জিনিসটা অদৃশ্য। দেখো আমি যখন ছেড়ে দিচ্ছি, সে নিচে দিকে একাই চলে আসতেছে। বাট এটা কিন্তু একটা ম্যাজিকের মতো। বা তুমি যদি এখানে যদি রেখে দাও, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সে একাই কোনো দিকে যাচ্ছে না, তার মানে এই দিকে তাকে কেউ টানতেছে না। কিন্তু এরকম যখন করা হচ্ছে, তখন তাকে কিন্তু কেউ টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে টেনে নিয়ে যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে এটা, ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এমজি। তাহলে আমরা এটা একটা দেখলাম। এখন আসো, মহাকর্ষ জিনিসটা আসলে কি,
অভিকর্ষ জিনিসটা আসলে কি, এগুলো একদম নতুন, তোমাদের নতুন করে পড়তে হবে। তো আমরা এগুলো রিলেটেড যে ম্যাথ গুলো আছে, ম্যাথ গুলো আজকে দেখবো না, ম্যাথ গুলো আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে করাবো। আজকে শুধু জিনিসটা আমরা ফান্ডামেন্টালটা বুঝবো, এই জিনিসটা আসলে কি। তো মহাকর্ষ মানে হলো, মহাকর্ষ আগে আমরা একটু অভিকর্ষের দিকে যাই। তাহলে যে কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছিল তোমার হচ্ছে এই অভিকর্ষ। তাহলে অভিকর্ষ যেটা, তাহলে অভিকর্ষ মানে হচ্ছে যে কোনো একটা বস্তু তাকে পৃথিবী যে তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা হচ্ছে তোমার হচ্ছে এই অভিকর্ষ। সো আমি যদি একটু চিত্রটা একটু ছোট হলে ভালো হইতো, তাহলে আমি একটু লিখতে পারতাম। তাহলে দেখো এই যে পৃথিবী, তো তোমার কাছে মনে হতে পারে যে নিচের দিকে থেকে উপর দিকে ওঠে কিভাবে। তো তুমি তো আমাদের পৃথিবী যদি মানচিত্র দেখো, তখন তুমি দেখবা যে আমরা খুব ক্ষুদ্র একটা জায়গায় কিন্তু বসবাস করি। এই যে ধরো এটা যদি বাংলাদেশ হয়, তাহলে এই অপর পারে কিন্তু আরেকটা দেশ আছে, এখানে একটা দেশ আছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এখানে একটা দেশ আছে, এখানে একটা দেশ আছে। এরকম কোনো না কোনো অংশে, ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশে কিন্তু একটা দেশ আছে। ওই দেশের মধ্যে তুমি যদি এই যে একটা, জাস্ট আমি একটা ব্লক দিলাম, এর মধ্যে একটা দেশ আছে, তাহলে এটাকে যদি তুমি অনেক বড় করে দেখো, তাহলে ওর মধ্যে আবার কি থাকবে, জেলা থাকবে, জেলার মধ্যে গ্রাম থাকবে, তার মধ্যে একটা শহর থাকবে, তার মধ্যে আমরা থাকবো। সো তুমি আমাদেরকে পিঁপড়ার থেকেও কোটি 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 গুণ ক্ষুদ্র মনে করতে পারো। তাহলে যখন এই বস্তুটাকে, এই পৃথিবী তার কেন্দ্রের দিকে একটা বল দ্বারা সবসময় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে এই যে যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে হলো অভিকর্ষ বল। তো অভিকর্ষ বলের একটা ইকুয়েশন আছে, আমরা সেটা একটু আগে দেখে নিব। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বই এখান থেকে বেশ কিছু মেথড দেয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে পৃথিবী যেটা, তাহলে পৃথিবী যেহেতু অনেক বড়, তাহলে আমি পৃথিবীর একটা ভর ধরে নিব। তাহলে পৃথিবীর ভর আমি ধরে নিব হচ্ছে ক্যাপিটাল এম। আর বস্তু যেহেতু বস্তু ছোট, তাহলে বস্তুর ভর ধরে নিব হচ্ছে আমি স্মলার এম। তাহলে যেহেতু বস্তু বা এই জিনিসগুলো পৃথিবীর একদম পৃষ্ঠে থাকে, তাহলে পৃথিবী যেহেতু গোলাকার, তাহলে কেন্দ্রের দিকে যেহেতু একটা বল দ্বারা টানতেছে, তাহলে তুমি জানো যে এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধকে আমরা ধরবো হচ্ছে আর। আর টাস্ট হচ্ছে রেডিয়াস থেকে, ব্যাসার্ধ ইংলিশটা হচ্ছে রেডিয়াস, সেখান থেকে আমরা লিখে হচ্ছে আর। তাহলে দূরত্ব হচ্ছে আর, ভরগুলো হচ্ছে বড় হাতের এম, ছোট হাতের এম। তাহলে এই যে পৃথিবী কোন একটা বস্তুকে তার কেন্দ্রের দিকে যে টানতেছে, তাহলে এর একটা ফর্মুলা আছে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ ফর্মুলা তোমাদের ক্লাস 9 এর জন্য। তাহলে এই ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু জি, এই ক্যাপিটাল এম ইন্টু হচ্ছে স্মলার এম, আর ডিভাইড বাই হচ্ছে এদের মধ্যবর্তী যেই ব্যাসার্ধটা, তার মানটা। তাহলে এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। তাহলে এখানে এফটা মানে হচ্ছে কি, তাহলে এফটা মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র যে বস্তুটাকে টানতেছে, তাহলে টানতেছে মানে কি, এটা একটা আকর্ষণী বল। তাহলে এটা হচ্ছে একটা আকর্ষণী বল। তাহলে আকর্ষণী বল ইকুয়াল টু হচ্ছে জি, জিটাকে আমি একটু পরে বলতেছি। বড় হাতের এম মানে হচ্ছে পৃথিবীর ভর, ছোট হাতের এম মানে হচ্ছে বস্তুর ভর, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, অথবা তুমি বলতে পারো ওই বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের যে দূরত্ব, তাহলে সেটা হচ্ছে আর। আর যেটা হচ্ছে এখানে মহাকর্ষীয় ধ্রুবক, একটা ধ্রুবক দ্বারা কোন একটা সিস্টেমকে ইকুয়াল করে ফেলা হয় সেটা। এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী ক্লাসে গিয়ে পড়বো। তাহলে সেক্ষেত্রে এই ফিগার তুমি পাচ্ছ হচ্ছে জি এম এম বাই হচ্ছে আর স্কোয়ার। এখন দেখো ডান পাশে যে ওজন বল আছে, এই ওজন বল আমি তোমাকে একটু আগে পড়িয়েছি যে ওজন বল এফ ইকুয়াল টু হচ্ছে এম জি। তুমি চাইলে এখানে এফ না বলে তুমি ডাব্লিউ বলতে পারো। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইকুয়াল টু হচ্ছে এম জি, এটা হচ্ছে ওজন বল। আর এই পাশের এফটা হচ্ছে আকর্ষণী বল। তাহলে আমি যদি এটা ইকুয়াল টু ডান পাশের এই মানটা লিখি, ডান পাশের মানটা ছিল হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে এম জি। এই কালারটা মনে হয় দেখতে পারবো না, আমি হলুদ কালার দিয়ে লিখি এম জি। তাহলে খেয়াল করে দেখো, তাহলে ওটা তো বস্তুর ওজন, তাহলে বস্তুর ওজন মানে কি স্মল আর এম। তাহলে এখন তুমি যদি ডান পাশ থেকে এই ছোট হাতের এম আর বাম পাশ থেকে ছোট হাতের এমটা তুমি যদি কেটে দাও, তাহলে তোমার এই জায়গায় কি থাকবে, তাহলে তোমার থাকবে হচ্ছে জি ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই থাকবে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জি। এখন আমি যে ফর্মুলাটা লিখলাম, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার মানে ডান পাশে যে ছোট হাতের জি, স্মলার জি, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ ইকুয়াল টু হচ্ছে বড় হাতের জিটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু হচ্ছে পৃথিবীর ভর ডিভাইড বাই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর স্কোয়ার। সো এটা হচ্ছে একটা অ্যানাদার ওয়ান ফর্মুলা। তাহলে আমি কোনটা দুটোর মধ্যে তোমাকে সম্পর্ক দেখিয়েছি, সম্পর্ক দেখালাম হচ্ছে যখন তোমার হচ্ছে ওজন বল এবং যেটা হচ্ছে আমাদের
অভিকর্ষ বল, এই দুটোর মধ্যে আমরা সম্পর্কটা দেখিয়েছি। তাহলে এটা হচ্ছে একটা। তাহলে লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলটা আসলে কি? মহাকর্ষ বল হচ্ছে এই পৃথিবীতে যে কোনো দুটা বস্তুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ, সেটাকে বলা হচ্ছে হলো মহাকর্ষ বল। দেখতেই পাচ্ছ এই পুরা যেই ব্লু কালার যেটা আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে একটা পৃথিবী। পৃথিবীর মধ্যে দুটা বস্তু, তাহলে যেই দুটা বস্তু এই ইয়েলো কালার, তাহলে এই দুটা বস্তুকে আমরা বলতে পারি, ইয়েলো কালার যে দুটা বস্তু আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে এটার ম্যাস হচ্ছে M1 আর এটার ম্যাস হচ্ছে M2। তাহলে এই দুটোর মধ্যে যে দূরত্ব দেখতে পাচ্ছ, এই দূরত্ব হচ্ছে এটি। তো এই মহাকর্ষ বল আর অভিকর্ষ বল দুটোই হচ্ছে একই ধরনের বল, শুধু পার্থক্য হচ্ছে যখন তুমি মহাকর্ষ পড়তেছো, এটা মানে হচ্ছে মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, আর অভিকর্ষ বল মানে হচ্ছে পৃথিবী আর অপর একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ। এই হচ্ছে পার্থক্য। তাহলে এখানে সূত্রটা সেম হবে। তাহলে এখানকার যে সূত্র হবে সেটা আমি লিখবো হচ্ছে F ইকুয়াল টু, এখানে হবে হচ্ছে G, তাহলে উপরে হবে হচ্ছে M1 ইন্টু হচ্ছে M2 আর ডিভাইডেড বাই হবে হচ্ছে ডি স্কোয়ার। তাহলে এখন আমি কালো কালার ইউজ করে যেটা লিখেছি, এটা হচ্ছে মহাকর্ষ বলের ফর্মুলা। আর যেটা এই পাশে যেটা ছিল F ইকুয়াল টু G M1 M2 বাই হচ্ছে, সরি, ক্যাপিটাল M ইন্টু স্মলার m বাই হচ্ছে আর স্কোয়ার, এটা ছিল হচ্ছে আমাদের আহ অভিকর্ষ সূত্র। আর F ইকুয়াল টু M যেটা ছিল হচ্ছে আমাদের ওজন বলের সূত্র। আমাকে একটু বলবা যে এইটুক পর্যন্ত বুঝতে পারলা কিনা, নাকি আজকেও কঠিন মনে হচ্ছে? আমাকে একটু জানাও যে একটু এইটুক পর্যন্ত সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, তাছাড়া এরকম সবসময় জানান দিবা যে তুমি ক্লাসে আসো, নয়তো আমি বুঝবো তুমি ফাঁকিবাজি করতেছো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে, বারবার বলতেছি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে এটা ব্যাপারে কিছু জিনিস তোমাদের বইতে বলা নাই, আমি সেগুলো একটু বলে দিই। সেটা হলো যে এই বলটার পাল্লা কতটুকু। পাল্লা মানে হচ্ছে ধরো আমার এই ঢিলটা আছে, মার্কারটা আছে, আমি একদম এটা ঢিল দিলাম, কত দূর গিয়ে এটা পড়বে, কতটুকুর মধ্যে এই জিনিসটা কাজ করবে, এই ব্যাপারটা বলাই হচ্ছে পাল্লা। তো এই যে বলটা পড়তেছো তুমি, যে এই মহাকর্ষ বা অভিকর্ষ বল যেটা, এটা কি ধরনের বল? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আকর্ষণী বল। তাহলে আকর্ষণী বল মানে কি? আকর্ষণী বল মানে হচ্ছে এ শুধু আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করার কোনো ক্ষমতা এর নাই, এ শুধু আকর্ষণ করবে। আচ্ছা, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বলতেছিলাম পাল্লা। তাহলে যেহেতু এই পুরো পৃথিবীব্যাপী সব জায়গার মধ্যেই এই বলটা কার্যকর আছে, এই জন্য এই বলটার পাল্লা হচ্ছে অসীম। আমি যদি বাংলায় লিখি, তাহলে এই বলের পাল্লা হচ্ছে অসীম। তাহলে অসীম মানে বুঝতেই পারতেছো, যেটাকে নির্দিষ্ট ভাবে হিসাব করা যায় না, অসীম। আর যদি আমি গণিতের ভাষায় লিখি, তাহলে সেটা হবে হচ্ছে ইনফিনিটি। তাহলে কি কি শিখালাম? শিখালাম হচ্ছে যে এটার পাল্লা কতটুকু, পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত। এটা কি ধরনের বল? এটা হচ্ছে একটা আকর্ষণীয় বল। আর থার্ড যেটা শিখতে হবে সেটা হলো যেই চারটা মৌলিক বল আছে, যেই চারটা মৌলিক বল আছে, এই চারটার মধ্যে, এদের মধ্যে কে বড় কে ছোট এবং কে কার কত গুণ। তো এই চারটার মধ্যে মহাকর্ষ বল হচ্ছে সব থেকে ছোট বল বা সব থেকে ক্ষুদ্র বল। যেহেতু এ সব থেকে ক্ষুদ্র বল, এই জন্য এর যে সবলতার মাত্রা, এই জিনিসগুলো তোমাদের বইয়ে নাই, ধুর, বাট খুবই গুরুত্বপূর্ণ, বাট তোমাদের বইয়ে নাই। এটাকে বলা হচ্ছে হলো সবলতার মাত্রা। তাহলে এটা সবলতার মাত্রা হচ্ছে 1। অর্থাৎ যারা আছে সবার মধ্যে এর ক্রমটা হচ্ছে 1। এটা কিন্তু সিরিয়াল না, সবলতার মাত্রা। সবলতার মাত্রা মানে কি, আমরা পরেরটা গেলে আর ক্লিয়ার হতে পারবো। তাহলে এখন যে তিনটা বলছে, এই তিনটা হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর আগের যেগুলো বলছে সেগুলো হচ্ছে ম্যাথের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে যে ধরনের ম্যাথগুলো আমরা করবো, এটা আমরা নেক্সট ক্লাসে গিয়ে করব। এবার আসো পরের ব্যাপারটা, তড়িৎ চুম্বক বল। তুমি নাম শুনে বুঝতে পারতেছো, তড়িৎ মানে হচ্ছে কারেন্ট। কারেন্ট বলতে আমরা যেটা বুঝি ফ্যান, বাল্ব, টিভি, এগুলো আমরা বুঝি। বা তড়িৎ বলতে আর একটু ভাস্ট একটু ব্যাপার। তড়িৎ আসলে দুই প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে চলতড়িৎ। এগুলো আমরা আস্তে আস্তে পরের ক্লাসে গিয়ে শিখবো। তোমাদের ক্লাস 10-এ সম্ভবত এগুলো দেওয়া থাকবে, ক্লাস 9-এ আর নাই এগুলা।
তো চলতড়িৎ মানে কি, যেটা মুভ করবে চলবে, আর স্থির তড়িৎ মানে কি, যেটা চলতে পারবে না এখানেই থাকবে। তাহলে সেটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ, আর আরেকটা হচ্ছে চলতড়িৎ। আর চুম্বক জিনিসটা কি, চুম্বক মানে তুমি বুঝতে পারতেছো, চুম্বক অনেকেই দেখার কথা, যে চুম্বক হচ্ছে কোনো একটা লোহা বা লোহা জাতীয় কোনো বস্তুকে তারা আকর্ষণ করে, আর চুম্বক চুম্বক নিজেরা হচ্ছে আবার আকর্ষণও করে, বিকর্ষণও করে। তো সেটা হচ্ছে আমাদের চুম্বক। বাট এখানে এমন একটা জিনিস যেটা হচ্ছে তড়িৎ চুম্বক। তো আমি তোমাদেরকে একটু সিম্পল একটু ধারণা দিই, সেটা হলো যে দেখো তোমাদের যে ফোন আছে, যে ফোনটায় তোমরা কাজ করো বা ফোন টোন কথাবার্তা বলো, এই ফোনটা যখন ব্যাটারিটা শেষ হয়ে যায় তখন তুমি কিন্তু এই ফোনটাকে আবার চার্জ দাও। চার্জ দেওয়ার পরে কিন্তু এটাতে কিন্তু আবার চার্জ ওঠে। যখন চার্জ ওঠে তুমি এটাতে কিন্তু আবার ইউজ করতে পারো। ঠিক সেম ভাবে এই যে তুমি চার্জ দিচ্ছ, একটু খেয়াল করো আমার কথাগুলা, এই যে তুমি চার্জ দিচ্ছ, চার্জ দিলে তার মধ্যে কিছু চার্জ ওঠে। তাহলে এই চার্জ, যেটা আমি চার্জকে বললাম হচ্ছে কিউ, এই চার্জের আবার একটা ধরন আছে, একটা হচ্ছে ধনাত্মক চার্জ, একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। যদি আমরা ক্লাস 10-এ শিখবো, বাট আজকে যতটুকু না বললেই না, আমি ওইটুকু বলতেছি। তো যেগুলো হচ্ছে ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ গুলোকে বলা হয় হচ্ছে হলো প্রোটন। ধনাত্মক চার্জকে বলা হয় হচ্ছে প্রোটন। আর যেগুলো হচ্ছে ঋণাত্মক চার্জ, সেই চার্জগুলোকে বলা হয় হচ্ছে ইলেকট্রন। সো পৃথিবীতে চার্জ আছেই দুই ধরনের, একটা হচ্ছে প্রোটন যেটা পজিটিভ, আর একটা হচ্ছে ইলেকট্রন যেটা হচ্ছে নেগেটিভ। তো এই কিউটা কি ধরনের চার্জ সেই ব্যাখ্যায় আমি যাব না, আমি জাস্ট শুধু আজকে বলতেছি যে এটা হচ্ছে একটা চার্জ। যখন এই চার্জটা তোমার মুভ করতে থাকে, তাহলে মুভ মানে হচ্ছে যখন সে যেতে থাকে, চলতে থাকে, তখন অটোমেটিক্যালি এর মধ্যে একটা চুম্বকের সিস্টেম তৈরি হয়ে যায়, অর্থাৎ সে আকর্ষণী বা বিকর্ষণী সিস্টেমটা তৈরি করে ফেলে। খুব সহজ করে যদি আমাকে বলতে বলো তাহলে আমি বলবো, ধরো এটা হচ্ছে একটা কম্পিউটারের তার। এই তারটা যদি এরকম সোজা অবস্থায় থাকে, তাহলে এই সোজা অবস্থায় সে যখন যাবে তখন তার মধ্যে তেমন একটা কোনো চুম্বকের ক্ষেত্র সৃষ্টি হবে না, তখন তার মধ্যে শুধু তড়িতের ক্ষেত্র সৃষ্টি হবে। এগুলো তোমাদের যখন দেখাতে পারতাম তাহলে খুব ইন্টারেস্টিং লাগতো, না দেখাতে পারলে আসলে এত ইন্টারেস্টিং লাগবে না। তো যখন এর মধ্যে চার্জ মুভ করবে, তখন এটা সে চার্জ হিসেবেই মুভ করবে। কিন্তু এই তারটাকে যদি আমি এরকম পেঁচাই দিই, জাস্ট এই জিনিসটাই, যখন এর মধ্যে সে মুভ করবে, অর্থাৎ সে একটা লুপ তৈরি করবে, অর্থাৎ কয়েল তৈরি করবে, তখন সে কাঁপতে থাকবে, জার্ক করতে থাকবে। ইটস লাইক দ্যাট, আমি যদি একটা তোমাকে সোজা রাস্তা দিয়ে তোমাকে আমি গাড়িতে নিয়ে যাই, তাহলে তুমি কিন্তু এতটা কাঁপবা না। বাট আমি যখন তোমাকে এরকম একটা বৃত্তাকার অংশে এরকম গাড়িতে ঘোরাবো, তখন তুমি নিজেই বুঝতে পারতেছো তোমার শরীরের মধ্যে কি ধরনের একটা বল কাজ করবে। তো ওইরকম চার্জকে যখন এরকম কয়েলের মধ্যে ঘোরানো হয়, তখন তার মধ্যে অটোমেটিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো যখন সে যাচ্ছে তখন তখন তো তার মধ্যে তড়িৎ ক্ষেত্র আছেই, এবং পাশাপাশি তার মধ্যে হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো আমরা সেই জিনিসটাই দেখবো যে ইলেকট্রোম্যাগনেটিক ব্যাপারটা আসলে কি। তো সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, যেটা আমরা আসলে জানি না বা জানার কথা না, আমরা যে আলোটা দেখি, সূর্য থেকে যে আলোটা আসে বা বাল্ব জ্বালানোর পরে যে আলোটা তুমি দেখো, এই আলোই হচ্ছে পৃথিবীতে সব থেকে বেস্ট এই ইলেকট্রোম্যাগনেটিক একটা জিনিস। অর্থাৎ তড়িৎ চুম্বক বলের সব থেকে বেস্ট যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে আলো, দৃশ্যমান আলো, যে আলোটা আমরা চোখে দেখি। তুমি এই জিনিসগুলো যখন হায়ার ক্লাসে যাবা, যখন ইন্টারে যাবা, তখন আস্তে আস্তে জানবা। তো আমরা আজকে এত ব্যাখ্যায় যাব না, একটু টুকটাক যতটুকু গল্পের মাধ্যমে বলা যায় আমরা অতটুকুই বলবো। তাহলে এই যে আলো, অর্থাৎ লাইট, এই আলোকে তুমি যখন ভাঙবা, তখন তুমি আলোর মধ্যে একটা পাওয়া যায় হচ্ছে তোমার এই তড়িৎ ক্ষেত্র, আর ঠিক তার সাথে লম্ব বরাবর থাকে হচ্ছে আরেকটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র একত্রে যে আলো থেকে পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা আসলে কি, এর পাল্লা কতটুক, এটা কি ধরনের বল, আমরা সেগুলো নিয়ে একটু জানবো। তো এই যে যে জিনিসটা তড়িৎ চৌম্বক বল, তাহলে তড়িৎ চৌম্বক বলটা সৃষ্টি হয় কই থেকে, যখন প্রোটন বা ইলেকট্রন যখন মুভ করে, মুভ করার সময় তার মধ্যে একটা ম্যাগনেটিক একটা ফিল্ড সৃষ্টি হয়। তাহলে একত্রে যখন ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হচ্ছিল তড়িৎ চৌম্বক বল। আর উদাহরণ দেওয়ার জন্য যে জিনিসটা তুমি জানো, যেটা অর্থাৎ তুমি আলোর কথা জানো, যদি আমি আলোকে অ্যানালাইসিস করি, ভাঙি, তাহলে সেই ক্ষেত্রে এই আলোর যদি এই দিক বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড ইএফ, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র কাজ করে, তাহলে তার 90 ডিগ্রি করে আমার কাজ করবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র। তো বিজ্ঞানী ধারণা করে এই যে আলো, যে আলোটা আমরা দেখি, এই আলো কই থেকে আসছে। এই আলোটাকে যে আমরা দেখি, এই আলোটা আমরা দেখি বা এটা আসছে হচ্ছে ফোটন কণা থেকে। ফোটন, ভালো করে মাথায় রেখো, এগুলো তোমাদের বইয়ে নাই, এই জন্য তোমাদের পড়তে একটু সমস্যা হচ্ছে। তাহলে ফোটন যে কণা আছে, ফোটন কণা থেকেই হচ্ছে এই আলোর সৃষ্টি, এবং এর মধ্যেই এই
তড়িৎ বল এবং চৌম্বক বল দুটোই একত্রে আছে। তাহলে এখন কথা হচ্ছে এই বলটাও কোথায় কাজ করে, এটার পাল্লা কতটুকু। তাহলে তুমি দেখবা এই পৃথিবীর সবগুলো জায়গাতেই কিন্তু সব সূর্যের বিচরণ আছে, অর্থাৎ সূর্যের আলো সব দিকেই যায়। তাহলে যেহেতু সূর্যের আলো সব দিকেই যায়, এই জন্য ফোটনের পাল্লাটাও হবে হচ্ছে অসীম। তাহলে ফোটনের যে পাল্লা, তাহলে ফোটনের পাল্লা বলা যে কথা, তড়িৎ চুম্বক বলের পাল্লাটা বলা একই কথা, তাহলে এর পাল্লাটা হচ্ছে অসীম। এখন আসো হচ্ছে এটা কি ধরনের একটা জিনিস। এটা কোনো আকর্ষণী বিকর্ষণী কোনো কিছুই না, এটা বলা যাবে না, কারণ সে কাউকে আকর্ষণও করতেছে না বিকর্ষণও করতেছে না, এটা একটা বল। তাহলে এটার তোমার হচ্ছে ইয়েটা কেমন, ইয়েটা বলতে হচ্ছে সবলতার ক্রমটা বা মাত্রাটা আসলে কেমন। তাহলে তুমি পড়ে আসছো মহাকর্ষ যে বলটা সেটা ছিল হচ্ছে 1, সেটার তুলনায় এই তড়িৎ চুম্বক বল যেটা, এটা অনেক বড়, অনেক বলতে কল্পনা করার মতও না। এটা হচ্ছে 10⁻39। তো 10⁻39 মানে কি জানো? 10⁻39 মানে হচ্ছে একের পিছনে 39টা শূন্য। তাহলে একের পিছনে তুমি 39টা শূন্য দাও, তাহলে এই বোর্ডের বাম পাশ থেকে ডান পাশ পুরোটাই ভর্তি হয়ে যাবে। তাহলে একের পিছনে 39টা শূন্য দিলে যে সংখ্যাটা দাঁড়াবে, এই তড়িৎ চুম্বক বল মহাকর্ষ বলের তুলনায় তত গুণ বড়। তো তুমি বুঝতেই পারতেছো মহাকর্ষ বলের থেকে এই বলটার শক্তি কতটা বেশি। আচ্ছা, তাহলে মহাকর্ষ বল আমি একটা জিনিস একটু বলতে ভুলে গেছি, সেটা হলো কি কারণে তড়িৎ চুম্বক বলটা কাজ করে, অ্যাক্টিভ হয়। তড়িৎ চুম্বক বলটা অ্যাক্টিভ হয় হচ্ছে তোমার ফোটন কণার জন্য। আর মহাকর্ষ বল বা অভিকর্ষ বল যেটাই বলো, সেটা অ্যাক্টিভ হয় হচ্ছে গ্রাভিটন নামে কণার জন্য। আমি নামটা একটু লিখে দিচ্ছি, গ্রাভিটন। আমি জানি না তোমরা এগুলো জানো কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো যে তোমরা এই জিনিসগুলো জানো কিনা। গ্রাভিটন। তাহলে মহাকর্ষ বলটা কাজ করে গ্রাভিটন নামক একটা কণার জন্য, আর তড়িৎ চুম্বক যে বলটা আছে সেটা কাজ করে হচ্ছে তোমার ফোটন নামক কণার জন্য। তাহলে আমাকে একটু বলো এইটুকু পর্যন্ত বুঝলা কিনা বা কোনোটা কঠিন মনে হইলো কিনা। একটু জানাও আমাকে এইটুকু বুঝছো কিনা। কোন পার্টটা কঠিন সেটা একটু আমাকে বলতে হবে। আচ্ছা, এটা হচ্ছে যদি বুঝে থাকো তাহলে আমরা পরের যে পার্টটা আছে আমরা পরের পার্টে যাব। তাহলে আমরা যাব হচ্ছে, দেখো যেটা বলতেছিলাম তোমাদেরকে এতক্ষণ, দেখো এটা হচ্ছে যেটা ইলেকট্রোম্যাগনেটিক যে ব্যাপারটা আছে, এগুলো তোমরা হায়ার ক্লাসে গিয়ে পড়বা, এখন ঠিক বুঝতে পারবা না। দেখো দুই পাশে দুটো চুম্বক রাখা আছে, তাহলে এই দুটো চুম্বক যদি আমি এরকম এরকম করে মুভ করতে থাকি, অর্থাৎ এরকম নাড়াতে থাকি, তাহলে অটোমেটিক্যালি একটা বল সৃষ্টি হবে। অটোমেটিক একটা বল সৃষ্টি হবে। এটা তোমরা ইন্টার বা যখন অনার্সে যাবা তখন জানতে পারবা। আমি যখন এখানে একটা কয়েল রাখি, তাহলে যখন এই জিনিসটা মুভ করবে, তখন এই কয়েলটার মধ্যে একটা কারেন্টের সৃষ্টি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি তড়িৎটাও সৃষ্টি হচ্ছে এবং চৌম্বকটাও সৃষ্টি হচ্ছে। তো তড়িৎ যে সৃষ্টি হচ্ছে সেটা আবার, আমি এখানে একটা অ্যামিটার আছে, অ্যামিটার দ্বারা কারেন্ট পরিমাপ করা হয়, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের লাগবে। অ্যামিটার দ্বারা কারেন্ট কারেন্ট বা চার্জ পরিমাপ করা হয়। কিউ মানে হচ্ছে চার্জ, আর আই মানে হচ্ছে তোমার কারেন্ট। তাহলে কারেন্ট বা চার্জ পরিমাপ করা হচ্ছে অ্যামিটার দ্বারা। তাহলে আমি এখানে দেখতে পারবো যে এখানে একটা কারেন্ট উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তাহলে আমি পরের স্লাইডে চলে যাই। তাহলে এবার আসা হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বলে যাওয়ার আগে আমরা একটু অন্য একটা ব্যাপারে একটু জেনে নিব। সেটা হলো তোমরা টুকটাক আহ কেমিস্ট্রির যে ব্যাপারগুলো আছে সেটা তোমাদের একটু জানার কথা। সো আমি একদম সহজ একটা জিনিসের এক্সাম্পল দিই। তোমরা অবশ্যই কার্বনের নাম শুনেছো, যে কার্বন। তার আমি যদি কার্বনের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে কার্বনের, আমি ঠিক জানি না জানো কিনা তোমরা, আহ এটা তোমাদের জানার কথা যে প্রকৃতিতে 109টা মৌলিক পদার্থ আছে, যে 109টা মৌলিক পদার্থ আছে। তো তুমি যদি কোনো একটা মৌলিক পদার্থের কথা বলো,
তাহলে সেই মৌলিক পদার্থগুলো, প্রত্যেকটা মৌলিক পদার্থগুলো পরমাণু দ্বারা গঠিত। যে প্রত্যেকটা মৌলিক পদার্থ হচ্ছে পরমাণু দ্বারা গঠিত। তো যেই পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলোতে আবার বিভিন্ন কক্ষপথ আছে। একটু কঠিন মনে হতে পারে, আমি জানি না তোমাদের ক্লাসে এটা ছিল কিনা। তো আমি যদি ধরি যে একটা পরমাণু, যেটা ধরো একটা পরমাণু হচ্ছে এরকম একটা বৃত্তাকার। বৃত্তাকার বলতে হচ্ছে বৃত্ত না, একটা ফুটবল টাইপ তুমি চিন্তা করতে পারো, একটা ফুটবল টাইপ। তো আমি ধরলাম যে এটা হচ্ছে কার্বন পরমাণু। তো যদি কার্বন পরমাণু হয়, তাহলে তাতে টোটাল 6টা ইলেকট্রন আছে। তো কোন একটা পরমাণুতে তোমার 3টা জিনিস থাকে সব সময়। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর আরেকটা হচ্ছে নিউট্রন। অর্থাৎ পরমাণুতে টোটাল থাকে হচ্ছে 3টা জিনিস। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। তাহলে একটু আগে প্রোটন আমরা পড়ে আসছি, প্রোটন মানে হচ্ছে পজিটিভ চার্জ। ইলেকট্রনটা পড়ে আসছি, ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জ। আর এখন নতুন করে যে জিনিসটার নাম বললাম সেটা হচ্ছে এন, নিউট্রন। নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। নিউট্রনের কোনো চার্জ নাই, অর্থাৎ সে পজিটিভও না, নেগেটিভও না, সে কোনো দলেই না। এখন যখন একটা ফুটবল, তুমি একটা ফুটবল চিন্তা করো, একটা ফুটবলের যে সেন্টার, অর্থাৎ একটা ফুটবলের যে কেন্দ্র, একটা ফুটবল হাতে দেখাতে পারলে ভালো হইতো। একটা ফুটবলের যে কেন্দ্র, ধরো ইমাজিন করো এটা হচ্ছে একটা ফুটবল। তাহলে একটা ফুটবলের যে কেন্দ্র, সেই কেন্দ্রে খুব ছোট্ট একটা জায়গায় এই জিনিসটা বলাই হচ্ছে নিউক্লিয়ন। এই জিনিসটা বলা হচ্ছে নিউক্লিয়ন। তুমি যখন বায়োলজির মধ্যে পড়েছো নিউক্লিয়াস, ওই রকম তুমি এখান থেকে পাবা হচ্ছে এটার নাম হচ্ছে নিউক্লিয়ন। এই নিউক্লিয়নে, অর্থাৎ এই সেন্টারে 2টা জিনিস আছে। একটা আছে হচ্ছে প্রোটন, একটা আছে হচ্ছে প্রোটন, আর আরেকটা আছে হচ্ছে, ধর, আরেকটা আছে হচ্ছে নিউট্রন। একটা আছে তোমার প্রোটন আর একটা আছে হচ্ছে নিউট্রন। অর্থাৎ এই সেন্টারে একসাথে প্রোটন আছে, আবার হচ্ছে নিউট্রন আছে। আর বাইরে যেটা, অর্থাৎ এই বাইরের দিকে যে অংশটা দেখতে পাচ্ছ, এই বাইরের অংশে আছে হচ্ছে ইলেকট্রন। এগুলো খুব বেসিক পড়া, এগুলো তোমাদের আজীবন লাগবে, সো ভয় পাওয়ার কোনো মানে নাই। একটু একটু করে শেখো, শুনতে শুনতেই শিখে যাবে এক সময়। তাহলে বাইরে থাকবে হচ্ছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর নিউট্রনের কোনো চার্জ নাই। নিউট্রনের কোনো চার্জ নাই। তাহলে দেখো, এই যে প্রোটন গুলো যেখানে আছে, এটা তোমরা ক্লাস 10-এ গিয়ে পড়বা, বাট তোমাদেরকে আসলে 9-এই দিয়ে দিছে, সো কিছু করার নাই। তাহলে তুমি মনে হয় এইটুক জানো, ক্লাস 8-এ পড়ে আসছো যে আহ সমজাতীয় যে চার্জ গুলো, তারা পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ এখানে যে প্রোটন গুলো আছে, এই প্রোটন গুলো প্রত্যেকটা চার্জ কিন্তু পজিটিভ। তো তাদেরকে করা হয়েছে কি, ছোট্ট একটা জায়গায় একদম এরকম করে বন্ধ করে রাখা হয়েছে। তো এই যে বন্ধ করে রাখা হয়েছে, যে তুমি কার্বনের কথা বলতেছি, তাহলে কার্বনের তোমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। অর্থাৎ কার্বনে টোটাল 6টা ইলেকট্রন আছে। তো যে কোনো পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকবে, ততগুলো প্রোটন থাকবে। তাহলে যতগুলো প্রোটন এবং যতগুলো ইলেকট্রন থাকবে, ধরো আমি তোমাকে যদি বলি যে তোমার কাছে 6টা শিয়াল আছে, এবং প্রত্যেকটা শিয়াল প্রতিদিন একটা করে মুরগি ধরে খেয়ে ফেলে। তাহলে তোমার কাছে যদি 6টা শিয়াল থাকে, আর 6টা যদি তোমার কাছে মুরগি থাকে, তাহলে দিন শেষে তোমার কাছে কিন্তু একটা মুরগিও থাকবে না। এবং এই শিয়ালগুলো তোমাকে বলেছে, যদি তারা প্রতিদিন একটা করে মুরগি খায়, তাহলে তোমার কোনো ক্ষতি করবে না। অর্থাৎ তোমাকে কামড় দিবে না বা তোমাকে আক্রমণ করবে না। অর্থাৎ একটা শিয়াল একটা মুরগি, সে যদি একটা মুরগি খায় তাহলে সে নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে। ঠিক এখানে ব্যাপারটা হচ্ছে এমন, প্রতিটা প্রোটন যদি প্রতিটা নিউট্রনের সাথে থাকে, সরি ইলেকট্রনের সাথে থাকে, তাহলে ওই সেম সেম চার্জ, এই যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, এরা মিলে নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ দুইজনই মরে যায়, কেউই থাকে না। যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে একটা +6, একটা +6 এর সাথে কি দিলে জিনিসটা কোনো সংখ্যা থাকবে না, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যাবে। সো তুমি বুঝতেই পারতেছো, সেটা হচ্ছে -6। তাহলে +6 এর সাথে -6 দিলে এখান থেকে তোমার যেটা থাকবে, সেটা থাকবে হচ্ছে 0। তো এই জন্য প্রতিটা পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ। তাহলে চার্জ নিরপেক্ষ মানে কি, কোনো পরমাণুতে তুমি কোনো চার্জ পাবা না, তারা নিষ্ক্রিয় হয়ে থাকবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, এখন তো এটা পড়ালেন, যদি কখনো দেখি যে চার্জ আছে তাহলে কি হবে? সেটা একটা অন্য ব্যাপার,
সেটা হচ্ছে কন্ডিশনাল, কন্ডিশন দিয়ে চার্জ আসতে পারে। বাট নর্মালি যেটা, পরমাণুতে কখনোই কোনো চার্জ থাকবে না, সে চার্জ নিরপেক্ষ হবে। যেমন তুমি জানো যে তোমার শরীরে যে হাড় আছে, এই হাড়ের মধ্যে ক্যালসিয়াম আছে, তাহলে এই ক্যালসিয়াম হচ্ছে একটা পরমাণু। তাহলে ক্যালসিয়াম যদি একটা পরমাণু হয়, তাহলে এর মধ্যে চার্জ আছে কিনা? না, এর মধ্যে চার্জ নাই। কেন চার্জ নাই? কারণ তোমার শরীরে যে হাড় আছে, এই হাড়ে যে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়ামের মধ্যে 20টা ইলেকট্রন আছে এবং এখানে 20টা প্রোটন আছে। তাহলে 20টা ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ, 20টা প্রোটন মানে হচ্ছে পজিটিভ। তাহলে তোমার শরীরে এখন যতগুলো ক্যালসিয়াম আছে, তাহলে একটা পরমাণুতে এতগুলো ইলেকট্রন আছে, এতগুলো প্রোটন আছে। এটা কিন্তু একটা ক্যালসিয়ামে। এখন বলতে পারো ভাইয়া আমার শরীরে কতগুলো ক্যালসিয়াম আছে? অসংখ্য, কোটি কোটি, কোটি কোটি। বাট আমি একটা ক্যালসিয়ামের কথা বলতেছি। একটা ক্যালসিয়াম তুমি যদি বলো, তাহলে সেই ক্ষেত্রে 20টা সেখানে প্রোটন থাকবে, 20টা ইলেকট্রন থাকবে। তাহলে 20টা পজিটিভ আর 20টা নেগেটিভ মিলে কি করবে? সে জিরো তৈরি করবে। তাহলে এই জন্যই পরমাণুগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ। আচ্ছা, তাহলে আমি যেখানে ছিলাম, তাহলে এই যে 20টা প্রোটন তোমার শরীরের মধ্যে আছে ক্যালসিয়ামের মধ্যে, তাহলে এই 20টা প্রোটন কি সমজাতীয়? তাহলে এই 20 জন পরস্পরের সাথে ধাক্কাধাক্কি করে কি করে ফেলার কথা? ধাক্কাধাক্কি করে একটা মারামারি করে ফেলার কথা। বা তারা তো কোনো মারামারি করতেছে না। যদি মারামারি করে ফেলতো তাহলে কি হইতো? হুটহাট করে আমাদের হাড় মচাত মচাত করে ভেঙে যাইতো। বাট তা তো হচ্ছে না। আমাদের দাঁত ভেঙে যাচ্ছে না, আমাদের হাড় ভেঙে যাচ্ছে না। তার মানে এই যে প্রোটন গুলো আছে, এদেরকে কেউ না কেউ শক্ত করে ধরে রাখছে যে তোরা ভাঙতে পারবি না, তোরা এক জায়গায় থাক। তাহলে এই যে কেউ ধরে রেখেছে তোরা ভাঙতে পারবি না, এই ব্যাপারটা বলাই হচ্ছে মেসন। এই ব্যাপারটা বলা হয় হচ্ছে মেসন। অর্থাৎ মেসন নামে কণিকা আছে বা কণা আছে, যারা এই প্রোটনগুলোকে যেন না ভাঙতে পারে সেজন্য অদৃশ্যভাবে তাদেরকে ধরে রাখে। তা এই কণাটার নাম হচ্ছে মেসন কণা। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আহ, এই জিনিসটার পাল্লা কতটুকু? তো তুমি দেখো, একটু আগে আমরা যে দুটা পড়ছিলাম, তারা কিন্তু পুরা পৃথিবীব্যাপী কাজ করতেছিল। কিন্তু এখানে কিন্তু সে তা করতেছে না। এই কিন্তু তোমার ওই পরমাণুর মধ্যে জাস্ট কেন্দ্রে ছোট্ট একটা জায়গার মধ্যে কাজ করতেছে, যার কারণে এর পাল্লা হচ্ছে খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র একটা পাল্লা। এটা তোমাদের আসলে এখন পড়ার দরকার নাই, বাট আমি তারপরেও লিখে দিচ্ছি। এটার যে পাল্লাটা সেটা হচ্ছে টু দ্য পাওয়ার 10 টু দ্য পাওয়ার -14 মিটার। তো 10 টু দ্য পাওয়ার -14 মানে কি? যেহেতু এখানে মাইনাস আছে, এর মানে হচ্ছে 1 কে যদি আমি ভাগ করি 10 টু দ্য পাওয়ার 14 দিয়ে, সো তুমি বুঝতেই পারতেছো এটা খুব ছোট্ট একটা জায়গা। 10 টু দ্য পাওয়ার 14 মানে হচ্ছে 1-এর পিছনে 14টা শূন্য। তাহলে 1 কে যদি আমি 1-এর পিছনে 14টা শূন্য দিয়ে ভাগ করি, যে ক্ষুদ্র একটা মান পাবো, সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে আমার এই জিনিসটার পাল্লা। অর্থাৎ এইটুকের মধ্যে সে কাজ করে। আচ্ছা, তাহলে কার জন্য কাজ করতেছে মেসন সেটা বলে দিলাম, পাল্লা কত সেটা বলে দিলাম। তাহলে এখন থাকে হচ্ছে আপেক্ষিক যেই আহ কি বলে, সবলতার যে ক্রম। তাহলে সবল নিউক্লিয় বল হচ্ছে সব থেকে শক্তিশালী, এই জন্যই ওর নাম হচ্ছে সবল। এই চারটার মধ্যে যেহেতু ও সব থেকে শক্তিশালী, এই জন্য তার সবলতার যে ক্রম সেটা হচ্ছে এইটা, 10 টু দ্য পাওয়ার 41। আমাকে একটু বলবো এই কঠিন জিনিসটা আমি আসলে তোমাদেরকে বুঝতে পারলাম কিনা, নাকি আসলে বেশি কথা বলে ফেললাম? এই জিনিসগুলো কিন্তু তোমাদের বইয়ে কিন্তু নাই, বাট আমি কিন্তু বলতেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই পড়তে হবে, সেটা আমার ক্লাস দেখে পড়ো বা লেকচার নোট দেখে পড়ো বা হায়ার ক্লাসের বই দেখে পড়ো, বাট লাগবে। মানে এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, তাহলে এটাই ছিল হচ্ছে সবল নিউক্লিয় বল। এবার আমরা যেটা করবো, আমরা একটু দেখবো যে এই চিত্রটা আসলে কেমন। বাকি দেখো, আমি এটাই বলতেছিলাম। তাহলে এই যে এই জিনিসটা, তো এর মধ্যে তুমি যেগুলো দেখতেছো লাল লাল লাল, দেখো প্রতিটা পজিটিভ চিহ্ন আছে, কারণ তারা হচ্ছে প্রোটন। আর যেগুলো তুমি অ্যাশ কালার দেখতে পাচ্ছ, এই যে দেখো কোনো চিহ্ন নাই, কারণ তারা হচ্ছে নিউট্রন। এখন তারা, এই জিনিসটাকে বলা হচ্ছে নিউক্লিয়ন। এই জায়গায় দেখো তারা কিন্তু একটা ফুটবলের মতো হয়ে আছে, পরস্পর মধ্যে মিশে আছে। তাহলে এই দেখো নিউটন যেটা যেটা নীল কালার, এর কোনো ভ্যালু নাই, সো কোনো ডিস্টার্ব করতেছে না। কিন্তু প্লাস প্লাস যেটা দেখো, এই যে প্লাস প্লাস, তাহলে এখানে দেখো পরস্পরকে এরা কিন্তু বিকর্ষণ করবে। কেন বিকর্ষণ করবে? সজাতের। এখন এই জায়গায় ধরো আমি করলাম কি, এই রুমটার মধ্যে তোমাদের 10 জনকে দিলাম, দিয়ে বন্ধ করে দিলাম।
তাহলে 10 জনকে যখন তুমি দিব তখন তোমরা কিন্তু ধাক্কা ধাক্কি করে এই রুম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবা, কিন্তু 10 জন মিলে সম্ভবত এই রুমটা থেকে বেরোতে পারবা না, কারণ যেহেতু রুমটা শক্তিশালী। বাট আমি তো একটা কাজ করি, এই রুমের মধ্যে যদি আমি তোমাদেরকে 500 জনকে বন্দি করে ফেলি, তাহলে 500 জনকে যদি আমি বন্দি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা একসাথে অনেকজন গিয়ে কিন্তু এই দেয়ালে ধাক্কা দিতে পারবা, পরস্পরের সাথে কিন্তু একটা ধাক্কাধাক্কি করতে পারবা। সো সেই ক্ষেত্রে কিন্তু শক্তিটা অনেক বেশি হবে, দেয়ালটা কিন্তু ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। তো তার মানে যখন এরা সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, তখন তারা যখন ধাক্কাধাক্কি করবে, তাহলে আমি যে মেসন কণাটার কথা বললাম, এই মেসন নিয়ে তখন আর কোনো কাজ করতে পারবে না। যখন মেসন কাজ করতে পারবে না, তখন কিন্তু এই জায়গায় কি হবে, মেসন কাজ না করলে এই পুরো যে ব্যাপারটা আছে, এই পুরো ব্যাপারটা ভেঙে যাবে। যখন এই পুরো ব্যাপারটা ভেঙে যাবে, তখন কে হেরে গেল, তখন সবল নিউক্লিয় বলের যে ব্যাপারটা আছে সে কিন্তু হেরে গেল, জিনিসটা ভেঙে গেল। তখন ভেঙে যাওয়ার পর যেটা হবে, সেটা হবে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো তার মানে কি, তুমি ধরো কারোর সাথে যুদ্ধে হারো না, তার মানে তুমি কতক্ষণ কি সবল। আর যখন তুমি কারোর সাথে যুদ্ধে হেরে গেলা, তখন তো তোমাকে মানুষ আর সবল রাখবে না, তখন কি রাখবে, দুর্বল। তুমি ধরো ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত তোমার রোল নাম্বার হচ্ছে 1, তুমি ভালো স্টুডেন্ট, সবাই তোমাকে ভালো জানে। বাট বাই ডিফল্ট সামহাও তুমি ক্লাস 10-এ গিয়ে পরীক্ষায় খারাপ করে ফেললা, বা ইন্টারে গিয়ে তুমি পরীক্ষায় খারাপ করে ফেললা, তখন কিন্তু মানুষ তোমাকে ডাকবে হচ্ছে দুর্বল স্টুডেন্ট, ভালো আর ডাকবে না। এখানে ব্যাপারটা সেম তাই। যতক্ষণ পর্যন্ত জিনিসটা আটকায় রাখতে পারবে মেসন কণা, ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা সবল। আর যখন মেসন কণা আর ধরে রাখতে পারবে না, যে ভেঙে ফেললো সে ভেঙে ফেলবে, তখন এটা হয়ে যাবে হচ্ছে দুর্বল। আমি একটা জিনিস একটু দেখে আসি, একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, যেটা দুর্বল নিউক্লিয় বলের কথা, তো দুর্বল নিউক্লিয় বল আমি অলরেডি আসলে বলে ফেলছি জিনিসটা আসলে কি। এই দেখো, তার মানে যখন এই জিনিসটা আসলে ভেঙে যাবে, যখন ও আর পারবে না, তখন আমি এখান থেকে দুর্বল একটা নিউক্লিয় বল পাবো। তাহলে যখন জিনিসটা ভেঙে যাচ্ছে, তখন সেখান থেকে 3টা জিনিস উৎপন্ন হবে। দেখো এই যে পুরো একটা জিনিস, তাহলে পুরো জিনিসের যেগুলো হচ্ছে তোমার ব্ল্যাক কালার, যেগুলো এগুলো হচ্ছে চার্জ, আর যেগুলো হচ্ছে অ্যাশ কালার সেগুলো হচ্ছে নিউট্রন, তার কোনো চার্জ নাই। ও যখন একটা সময় গিয়ে ভেঙে যাবে, তখন একই সাথে সেখান থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখো, এগুলো পাবা না, এগুলো চিত্রগুলো খুবই সুন্দর, তোমাদের নরেন আপু হচ্ছে এগুলো কালেক্ট করেছে। সো এগুলো একটু খেয়াল করো। তাহলে এই আলফা, বিটা, গামা, এখান থেকে 3টা রে বের হয়ে যাবে। আলফা রে বের হয়ে যাবে, বিটা রে বের হয়ে যাবে, গামা রে বের হয়ে যাবে। অর্থাৎ এই 3টা রশ্মি বের হয়ে যাবে। কখন বের হবে, যখন এই নিউক্লিয়নটা, অর্থাৎ প্রোটন আর আহ নিউট্রন গুলো যে একত্রে আছে, এই জিনিসটা যখন ভেঙে যাবে, তখন এই 3টা রশ্মি ব্যবহৃত হয়ে বের হয়ে যাবে। যখন এই 3টা রশ্মি বের হয়ে যাবে, তখন একটা পরমাণু থেকে ব্যাপক পরিমাণে শক্তি বের হয়ে যাবে। যখন ব্যাপক পরিমাণে শক্তি বের হয়ে যাবে, এখন বিজ্ঞানীরা চিন্তা করেছে এই শক্তি কার সাথে বের হয়ে যায়। এই শক্তি কিন্তু আলফার সাথে বের হয়ে যাবে না, এই শক্তি কিন্তু গামার সাথে বের হয়ে যাবে না, এই শক্তি বের হয়ে যাবে হচ্ছে বিটা কণার সাথে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। যখন ব্যাপক পরিমাণ শক্তি বের হয়ে যাবে, তাহলে শক্তি কার সাথে বের হয়ে যাচ্ছে, শক্তি বের হয়ে যাচ্ছে বিটা কণার সাথে। তাহলে শক্তি যে বিটা কণার সাথে বের হয়ে যাচ্ছে, তোমরা দেখবা ওই যে, যদি আগের দিনের কিছু বাংলা বা হিন্দি মুভি দেখো, দেখা যাবে যে একটা নায়িকাকে যদি জোর করে বিয়ে দেওয়া হয়, তাহলে সামাও সে বিয়ের দিন সে পালায় যায়। তুমি দেখবা সে তার চেহারা নিয়ে পালায় যায় না, সে তখন তার রুমে একটা বুয়া আসে বা কাজের একটা লোক আসে, তখন ওই বুয়ার ড্রেস বা বুয়ার বোরখা বা কিছু একটা পরে সে পালায় চলে যায়। তো যখন এই জিনিসটা ভেঙে যায়, ফেটে যায়, তখন এর মধ্যে যে শক্তিটা থাকে স্টোর হয়ে, এই শক্তিটা তখন বের হয়ে যায় হচ্ছে বিটা কণার সাথে। এবং বিটা কণার সাথে সে যে নামে বের হয়ে যায়, সেই নামটাকে বলা হয় হচ্ছে নিউট্রিনো। বিটা কণার সাথে সে যে বের হয়ে যায়, সে যে নামে বের হয়ে যায়, সেই নামটাকে বলা হয় হচ্ছে হলো নিউট্রিনো। এটা একটা গেল। এরপর যেটা, তাহলে এই যে এতক্ষণ যে নিউক্লিয়নকে ধরে রেখেছিল, সে ছিল হচ্ছে মেসন কণা, কিন্তু এবার কিন্তু শেষমেশ সে ভেঙে গেল। তাহলে এই যে ভেঙে গেল, তাহলে কে ভেঙে ফেললো, কে ভেঙে দিল, কে এই কাজটা করলো, এই কাজটা করলো হচ্ছে বোসন কণা। যে এই কাজটা করেছে,
তাকে বলা হচ্ছে হলো বোসন কণা। যে কাজটা করলো তাকে বলা হচ্ছে হলো বোসন কণা। তাহলে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে তাহলে একটু আগে যে কার্বন পড়াইছিলেন, তাহলে কার্বন কি এরকম ভেঙে যেতে পারে কিনা? না, কার্বন ভেঙে যেতে পারে না। কেন কার্বন ভেঙে যেতে পারে না? কারণ কার্বনের মধ্যে প্রোটন ছিল মাত্র 6টা। তাহলে যখন ওর মধ্যে প্রোটন সংখ্যাটা অনেক বেশি হবে তখন সে ভেঙে যাবে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি ইউরেনিয়াম, ইউরেনিয়ামের মধ্যে প্রোটনের সংখ্যা হচ্ছে 235। ইউরেনিয়াম বলো, থোরিয়াম বলো, এরকম যেগুলো অনেক আহ যাদের মধ্যে প্রোটনের সংখ্যা হচ্ছে অনেক বেশি, তখন তাদের মধ্যে এই মারামারি পরিমাণটা হচ্ছে বেশি, তখন তারা যুদ্ধ লাগায়, তারা হচ্ছে ভেঙে যায়। এবং ভেঙে লাগার জন্য তারা দায়ী কে থাকে? বোসন কণা। এবং ভেঙে যখন যায় তখন কি হয়? আলফা বিটা গামা তিনটা রশ্মি বের হয়ে যায়, এবং এই তিনটার মধ্যে অনেক পরিমাণ শক্তি বের হয়ে যায়। শক্তিটা কার সাথে বের হয়? বিটা কণার সাথে। এবং বিটা কণার সাথে যে শক্তি বের হয়, কি নামে বের হয়? বের হয় হচ্ছে হলো নিউট্রিনো, নিউট্রিনো নামে। তাহলে আমাকে একটু বলো যে এইটুকু ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, এই আলফা বিটা গামার ব্যাপারটা, বা এই কি বলে দুর্বল নিউক্লিয় বল যেটা, তাহলে এটা একটু আমাকে একটু বলো। ও তাহলে তাহলে আমি একটু বলে দিই। তাহলে এর ক্ষেত্রেও কি হবে? পাল্লার একটা ব্যাপার আসবে। তাহলে দুর্বল নিউক্লিয় বলটা কই কাজ করতেছে? ওই পরমাণুর যে কেন্দ্র নিউক্লিয়ন তার মধ্যেই কাজ করতেছে। তো এটার ক্ষেত্রে মানটা হচ্ছে তোমার এরকম 10^15 মিটার। এটা হচ্ছে পাল্লা। তাহলে সবল নিউক্লিয়ারের ক্ষেত্রে আমরা পাল্লা মাত্র কি পড়েছি? 10^-14 মিটার। এটা ছিল সবল নিউক্লিয়ারের ক্ষেত্রে। আর দুর্বল নিউক্লিয়ারের ক্ষেত্রে পাল্লাটা হচ্ছে 10^15 মিটার। এটা হচ্ছে পাল্লার ব্যাপারটা। এবার আমরা পড়বো হচ্ছে এটা কি ধরনের বল, আকর্ষণী নাকি বিকর্ষণী। এটা এটা হচ্ছে আসলে অলমোস্ট বিকর্ষণী বল। কারণ বিকর্ষণী কেন? কারণ জিনিসটা সে আসলে ভেঙে যাচ্ছে। আকর্ষণ হতে সে কি থাকতো? একত্রিত থাকতো। আর আরেকটা হচ্ছে তাহলে এটা কার জন্য কে করে এই কাজটা? বোসন কণা করে। যে বোসন কণা করে, লাস্ট যেটা থাকে সবলতার ক্রম। তাহলে যেহেতু হচ্ছে দুর্বল, তাহলে ওর ক্ষেত্রে সবলতার যে ক্রম সেটা হলো 10^30। ওর জন্য সফলতার ক্রমটা হচ্ছে 10^30। তাহলে আমাকে একটু জানাও তো এইটুকু পর্যন্ত সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা? আমাকে একটু জানাও যে এইটুকু পর্যন্ত সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। বা কোনটা বোঝো নাই সেটাও বলতে পারো, যে কোন বোঝো নাই সেটাও বলতে পারো। আচ্ছা, তাহলে একটু এটাও জানাও তো, এগুলো কি আগে পড়েছো কখনো নাকি আজকে একদম প্রথম পড়তেছো? নিউট্রিনো হচ্ছে তাসা, যখন তোমার হচ্ছে একটা পরমাণুর কেন্দ্রটা ভেঙে যাচ্ছে, তখন সেখান থেকে হচ্ছে আলফা বিটা আর গামা এরকম তিনটা ধরনের রশ্মি বের হয়ে যায়। এই তিনটা রশ্মির সাথে প্রচুর পরিমাণে শক্তি বের হয়ে যায়। তো শক্তিটা যে বের হয় সেটা বের হয় হচ্ছে বিটা কণার সাথে। শক্তি যে বের হচ্ছে তার একটা নাম আছে, সে যে নামে বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে নিউট্রিনো। যে নামে সে বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে নিউট্রিনো। এটাই। তাহলে এটা হচ্ছে এক। এরপর আসো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পানি বা তরলের মধ্যে বস্তুর উপরে চাপ। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আমরা গতদিন একটু পড়ে গেছিলাম, বাট আজকে আর একটু বিস্তারিত ভাবে পড়বো আমরা। ধরো
যেই বস্তুটা এখানে পানির মধ্যে আছে, এখানে দেখে বুঝতেই পারতেছো তুমি যে এটা হচ্ছে একটা সিলিন্ডার। একটা সিলিন্ডার মানে হচ্ছে কি, দেখো এটা ট্যাঙ্কের মতো, এটা হচ্ছে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, আর এখান থেকে এখানে একটা উচ্চতা আছে, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হচ্ছিল চোঙ। তুমি যেখানে চোঙের কথা বলো, দেখো এই জিনিসটা, তাহলে এই জিনিসটা বলা হচ্ছিল একটা সিলিন্ডার। তো এখানে যেখানে বস্তুটা আছে, আমি একটা কাজ করতে পারি, যে যেখানে বস্তুটা আছে আমি এই জায়গায় ছোট্ট একটা সিলিন্ডার এঁকে নিলাম। ধরো এটা একটা সিলিন্ডার, বস্তু যেখানে আছে, তাহলে যেখানে বস্তুটা আছে ও কি করবে, ও ওই জায়গায় হচ্ছে একটা বল প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে। তোমাকে বলা হচ্ছে পানি বা তরলের মধ্যে বস্তুর উপরে হচ্ছে চাপ। তাহলে সেই ক্ষেত্রে এই সিলিন্ডারের যে আয়তনটা যেখানে বস্তুটা আছে, তাহলে এটার আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কিন্তু আমার ক্ষেত্রফল। তাহলে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটু দেখো যে কিভাবে সিলিন্ডারের আয়তন বের করতে হয়। তাহলে যেহেতু এটা হচ্ছে একটা সিলিন্ডার, তাহলে এই সিলিন্ডারে যে এই মুখটা যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। আর এইটুক যেটা দেখতে পাচ্ছ, এইটুক হচ্ছে তার হচ্ছে উচ্চতা। তাহলে এই উচ্চতাকে আমি বলতে পারি হচ্ছে এইচ। অর্থাৎ এই পিচ্চি সিলিন্ডারের যদি আমি আয়তন বের করতে চাই, তাহলে এটার আয়তন হবে হচ্ছে ভি। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বলা হচ্ছে লেন্থ। প্রস্থ, প্রস্থ মানে হচ্ছে ব্রেথ, বি। ইন্টু হচ্ছে তার উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই লেন্থ ইন্টু ব্রেথ যেটা, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেটা, সেখানে আমি লিখতে পারি হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা হচ্ছে এ এইচ। তাহলে এই ভি আয়তন মানে হচ্ছে এ এইচ। এখন তাহলে যেহেতু এটা একটা সিলিন্ডার, তাহলে এই সিলিন্ডার মধ্যে কি রাখা হচ্ছে, পানি রাখা হচ্ছে, তরল রাখা হচ্ছে। তাহলে তরলে কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু একটা ঘনত্ব আছে। তুমি যদি বলো ভাই ঘনত্ব মানে ব্যাপারটা একটু কি, ধরো তোমার কাছে একটা 250 ml একটা কোকের বোতল আছে। তুমি যদি এরকম 250 ml তিনটা বোতল নাও, তিনটা বোতলের মধ্যে একটা বোতলের মধ্যে পানি উঠাও, একটা বোতলের মধ্যে হচ্ছে তুমি কনডেন্সড মিল্ক উঠাও, অর্থাৎ যেগুলো হচ্ছে আমরা চায়ের সাথে ব্যবহার করি, আর আরেকটা বোতলের মধ্যে তুমি যদি হচ্ছে চিনি উঠাও। এখন যদি তুমি তিনটার ভার দেখো, তাহলে তিনটার ভার কিন্তু সেম হবে না। তিনটা ভার কিন্তু কখনোই সেম হবে না। তাহলে যে জিনিসটার ভার সব থেকে বেশি হবে, তাহলে ওই জিনিসটার ঘনত্ব বেশি হবে। তার মানে এই ভর, ঘনত্ব, আয়তন, এদের মধ্যে খুব পপুলার একটা ফর্মুলা আছে, যে জিনিসটা তোমার প্রত্যেকটা ক্লাসেই খুব ভালোভাবে লাগবে। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে রো। রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। অর্থাৎ কোন একটা বস্তুর ঘনত্ব মানে হচ্ছে ওই বস্তুর ভর ডিভাইডেড বাই তার হচ্ছে আয়তন। তাহলে এখান থেকে যদি আমি লিখি এম, তাহলে এম ইকুয়াল টু আমি লিখতে পারবো হচ্ছে রো ভি। তাহলে আমি এখান থেকে এম ইকুয়াল লিখতে পারবো হচ্ছে রো ভি। তাহলে রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে রো ভি। তাহলে এম ইকুয়াল যদি রো ভি হয়, তাহলে একটু খেয়াল করো, এখানে মাত্র তুমি ভি এর একটা মান বের করে রেখেছো। ভি এর মানটা হচ্ছে এ ইন্টু এইচ। তাহলে যেহেতু ভি এর মানটা এ ইন্টু এইচ, তাহলে আমি এখানে এফ ইকুয়াল টু কি লিখতে পারবো, তাহলে আমি এখান থেকে এফ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে, সরি, এম ইকুয়াল টু লিখতে পারবো রো ইন্টু ভি, সো রো ইন্টু এ ইন্টু হচ্ছে এইচ। তাহলে এটুকু অবশ্যই বুঝতে পারতেছো। এখন এই জায়গায় যে বস্তুটা আছে, ওই বস্তু কি করবে, ওই বস্তু একটা বল প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে। তাহলে ওই বস্তু যে বল বা চাপ প্রয়োগ করবে, এটা তুমি একটু আগেই পড়েছো যে এফ ইকুয়াল টু হচ্ছে এমজি। এফ ইকুয়াল টু হচ্ছে এমজি। তাহলে এফ ইকুয়াল যদি এম জি হয়, তাহলে সেই ক্ষেত্রে এম মানে তুমি মাত্র লিখে রেখেছো হচ্ছে রো ইন্টু এ ইন্টু এইচ। তাহলে এফ এর মানটা তুমি এখানে বসায় দাও, এম এর মানটা রো ইন্টু এ ইন্টু এইচ। তাহলে দেখো রো ইন্টু এ ইন্টু এইচ ইন্টু হচ্ছে জি। তাহলে এটা তুমি কার মান পেয়েছো, এটা তুমি পাইছো হচ্ছে এফ এর মান। এখন একটু গত ক্লাসের পড়া চিন্তা করো। গত ক্লাসে আমরা পড়ে গেছিলাম যে চাপ মানে কি। আমরা পড়ছিলাম চাপ মানে হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। অর্থাৎ অর্থাৎ
কোন একটা বস্তুর একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে চাপ। তাহলে চাপ পি ইকুয়াল টু যদি এফ বাই এ হয়, তাহলে তুমি মাত্র এখান থেকে এফ এর যে মানটা বের করেছো, তাহলে এফ এর মান বের করেছো হচ্ছে রো ইন্টু হচ্ছে এ ইন্টু হচ্ছে এইচ ইন্টু হচ্ছে জি ডিভাইডেড বাই হচ্ছে এ। সো তুমি এখন এ আর এ কেটে দাও, তাহলে তুমি কি পাবা? এইচ রো জি। তাহলে তুমি পাবা হচ্ছে এইচ রো জি। এই চ্যাপ্টারের সেকেন্ড গুরুত্বপূর্ণ যদি কোনো একটা কিছু থাকে তাহলে হচ্ছে এই প্রশ্নটা। এটা হাইলি ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের অনেক ম্যাথ আছে। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো করবো, আজকে কোনো ম্যাথের মধ্যেই আমরা যাব না। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা পি এর যে মানটা পাইলাম, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে একটা বস্তু যত পানির মধ্যে যাবে, তুমি একটা কাজ করতে পারো, করা দরকার নাই আর কি, আবার পরে দেখবা যে জিনিসটা নষ্ট হয়ে গেছে। তোমার যে হাত ঘড়ি আছে, তুমি যদি তোমার হাত ঘড়িকে জাস্ট পানির মধ্যে অল্প একটু জায়গায় দাও, তো এটা কখনোই নষ্ট হবে না, কারণ তার মধ্যে পানি প্রবেশ করবে না। বাট তুমি তোমার হাত ঘড়িকে আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যাও, তাহলে যত তুমি পানির মধ্যে বেশি প্রবেশ করাবা, তত তার মধ্যে পানির চাপ বাড়বে এবং পানিটা প্রবেশ করার পসিবিলিটি বাড়বে, এবং পানি প্রবেশ করার পসিবিলিটি বাড়া মানে হচ্ছে তোমার এই জিনিসটা নষ্ট হবে। তাহলে কেন এটা হচ্ছে দেখো, তাহলে এই যে মাত্র আমি লিখলাম, তাহলে আমরা বের করলাম হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। তাহলে জি তো আমাদের অভিকর্ষ ত্বরণ আগেই পড়েছে, তাহলে এর কোনো পরিবর্তন নাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট। জিনিসটা হচ্ছে পানি, তাহলে পানির ঘনত্ব রো, পানির ঘনত্ব রোর মানটা একটু জেনে নাও, এটা গুরুত্বপূর্ণ। 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, এটা হচ্ছে পানির ঘনত্ব। তাহলে এই মানটাও কনস্ট্যান্ট, তাহলে একমাত্র ভ্যারিয়েবল ভ্যালু হচ্ছে এইচ। অর্থাৎ তুমি পানির মধ্যে যত আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবা, পানির চাপ তোমার উপর তত বাড়তে থাকবে, তত সেখান থেকে তোমার উঠে আসতে কষ্ট হবে। সো তুমি যে কোনো একটা বস্তু যার মধ্যে পানি প্রবেশ করে, এরকম একটা বস্তুকে যদি তুমি আস্তে আস্তে পানির মধ্যে নিমজ্জিত করো, নামায় দাও, তাহলে যত নিচের দিকে নিয়ে যাবা, তত তার মধ্যে পানি ঢোকার পসিবিলিটি বাড়বে এবং তত তোমার এই জিনিসটা নষ্ট হওয়ার পসিবিলিটি বাড়বে। তো এই হচ্ছে পানি বা কোনো একটা বস্তুর উপর হচ্ছে একটা চাপ, বা কিভাবে চাপটা বের করে। তো আমাকে একটু জানাও তো এটা বুঝছো কিনা। তোমরা হচ্ছে ওই 4 ধরনের মৌলিক বল আগে পড়লেও তোমার এই জিনিসগুলো তো পড়ার কথা না, যে হচ্ছে যে ওই যে আহ ক্রম গুলো কত, কিসের মধ্যে কাজ করে, পাল্লা কেমন, কোনটা কার তুলনায় কত গুণ, বা আলফা বিটা গামার এর সাথে কি কি বের হয়ে যায়, এগুলো তো কখনোই পড়ার কথা না। আচ্ছা, তাহলে এটাও যদি বুঝে থাকো, তাহলে এখান থেকে হচ্ছে আমি আরেকটা জিনিস একটু বলতে পারি তোমাদেরকে, সেটা হলো পরের টার্মে যাওয়ার আগে আমরা এটা একটু পড়ে ফেলি। প্রবণতা বলতে কিছু একটা আছে, এমন তো তোমরা মনে হয় সম্ভবত নাম শুনেছো, বা আর্কিমিডিসের সূত্রের কথা যদি বলো। আমরা একটু দেখি পরের স্লাইডটি আসলে কি আছে। আচ্ছা, এই জিনিসটাই আছে, দেখো, যদি এটা থেকে বোঝার কথা না, এটা একটু চিত্র একটু ভালো করে পরে একটু দেখো, আমি আর কিছু না বলি, এটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে একটা চিত্র এটা। দেখো, আমি যদি নর্মাল একটা তোমাদেরকে একটা উদাহরণ দিই, ধরো এটা হচ্ছে একটা বল। একটা বল কিন্তু কখনোই কিন্তু পানির মধ্যে কিন্তু কখনো ডুবে যাবে না, কখনোই ডুববে না। কারণ কি? কারণ ওই বলটার মধ্যে বাতাস আছে। তাহলে যখন এই বলটা তুমি পানির মধ্যে দিচ্ছ, তাহলে নির্দিষ্ট একটা অংশ জাস্ট পানিকে একটু ছুঁয়ে থাকবে। আর একে সবসময় এই বলটাকে দেখো উপরের দিকে একটা বল ক্রিয়া করবে, যে বল ক্রিয়া করার কারণে এ এর মধ্যে প্রবেশ করবে না। এটা কেন এটা হয় বা কেন এই জন্য হয়, এই জন্য খুব ইন্টারেস্টিং কিছু একটা জিনিস আছে। সেটা হলো দেখো, এই বলের যে অংশটা এখানে প্রবেশ করেছে, এই বলের যে অংশটা এখানে প্রবেশ করেছে, ছোট্ট একটা অংশ, খেয়াল করো, ওই ছোট্ট একটা অংশে পানির যে ওজন আর ওই বস্তুর যে ওজন। আচ্ছা, এটা আগে একটা অন্য একটা জিনিস একটু পরে এসে আসো, তাহলে মানে একটু বুঝতে সুবিধা হবে। ধরো এই জিনিসটা কোন একটা বস্তুর ভেসে থাকা বা হচ্ছে ডুবে যাওয়া, তাহলে দেখো এখানে কি কি কাহিনী আছে। ফ্লট ভেসে থাকার ব্যাপারটা আছে, সিঙ্ক ডুবে যাওয়ার একটা ব্যাপার আছে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডুবে গিয়ে সে তলদেশে চলে যাবে না, পানির মধ্যে তুমি যেখানে মন চায় তাকে সেই জায়গায় রাখবা। তিনটা ঘটনা, এই তিনটা খুবই ইন্টারেস্টিং এবং তিনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা ধরো হচ্ছে একটা পানি,
একটা ব্যাপার হচ্ছে এই বস্তুটা একদম ডুবে পানির নিচে চলে যাবে, একটা হচ্ছে সে পানির উপরে ভেসে থাকবে, আর একটা হচ্ছে পানির মধ্যে তুমি একে যেখানে রাখবা ও সেখানেই থাকবে। তাহলে কিভাবে এই জিনিসটা হয় একটু খেয়াল করো। ধরো ধরো তোমাকে আমি ধরো এখানে পানি দিলাম, তাহলে এই পানির তো একটা ঘনত্ব আছে, একটু আগে আমরা যেটা পড়ছিলাম। তাহলে এই পানির যে ঘনত্ব রো, আমরা এটা মাত্র পড়েছি 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। আমি তোমাকে এটা দুটো ভাবে বোঝাচ্ছি, বই একভাবে বুঝাইছে, আমি সহজ একভাবে বুঝাইতেছি। আমি যদি এমন করে একটা বস্তুকে পানির মধ্যে ছেড়ে দিই যার ঘনত্ব হচ্ছে পানির থেকে বেশি, যার ঘনত্ব পানির থেকে বেশি, তাহলে পানিতে যদি বেশি ঘন হয় সে, তাহলে অবশ্যই পানির থেকে সে কি হবে, ভারী হবে। তাহলে পানির একটা নির্দিষ্ট অংশের চেয়ে সে হবে হচ্ছে ভারী। তো তখন যখন আমি একে ছেড়ে দিব তখন ও সুন্দর করে পানির মধ্যে ডুবে যাবে। বাট আমি যদি এমন কোন একটা বস্তুকে পানির উপর ছেড়ে দিই যার ঘনত্ব পানি অপেক্ষা কম, এখন কিন্তু ওই বস্তুটা কিন্তু আর ডুবে যাবে না, সে কিন্তু পানির উপর ভেসে থাকবে। কিন্তু আমি যদি এমন কোন একটা বস্তু খুঁজে বের করতে পারি যার ঘনত্ব এক্স্যাক্টলি পানির ঘনত্বের সমান, তাহলে ওই বস্তুটাকে নিয়ে আমি পানির মধ্যে যেখানে রেখে আসবো ওই বস্তু সেখানেই থাকবে। আমি যদি এই জায়গাতে রেখে আসি ওই বস্তু আজীবন এখানেই থাকবে, যদি আমি এখানে রেখে আসি বস্তু এখানেই থাকবে, যদি আমি এখানে রেখে আসি বস্তু এখানেই থাকবে। তার কারণটা কি? কারণ পানির ঘনত্ব আর তার ঘনত্ব সমান, সো তুমি তাকে যেখানেই রাখো সে আজীবন এখানেই থাকবে। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে ঘনত্ব বেশি হলে কি হবে, একটা হচ্ছে ঘনত্ব কম হলে কি হবে, আর একটা হচ্ছে ঘনত্ব সমান হলে কি হবে। এটা হচ্ছে একদম সহজে বোঝার জন্য। বাট আমরা একটু দেখি যে বই তোমাকে কিভাবে বুঝিয়েছে। বই বুঝিয়েছে একটু কঠিন করে। তাহলে দেখো, বইয়ের বোঝানোটা হচ্ছে এরকম। আমার কাছে ধরো একটা চার কোণা কোন একটা বস্তু আছে। ধরো এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ লোহার, এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সম্পূর্ণ একটা লোহার একটা জিনিস। আমি একে পানির মধ্যে রেখে দিব। যদি আমি একে পানির মধ্যে দিই, তো এই জিনিসটা ধরো, এই জিনিসটা পানির থেকে ধরো 3 গুণ ভারী, অর্থাৎ এইটুক যেটুক আছে এখানে এর মধ্যে পানি রাখা হয় তাহলে এর ওজন ধরো হবে হচ্ছে 1 কেজি, আর এই জিনিসটার ওজন ধরো হচ্ছে 3 কেজি। তাহলে যদি আমি একে যদি এখন পানির মধ্যে ছেড়ে দিই, তাহলে পানির মধ্যে ছেড়ে দিলে এ ধরো এই জায়গায় গিয়ে সে পড়ে থাকবে। যখন সে এই জায়গায় গিয়ে পড়ে থাকবে, তাহলে ওইটুকু অংশে যতটুকু পানি ছিল ওইটুকু পানি কিন্তু ওখানে আর থাকবে না, ওইটুকু পানি কিন্তু উপরের দিকে উঠে যাবে বা কোনো একটা জায়গায় যাবে ধরো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখন এইটুক জিনিসের ভর কত হবে? তাহলে ওইটুক জিনিসের ভর কত ছিল? ওইটুক জিনিসের ভর ছিল হচ্ছে বায়ুতে ছিল হচ্ছে 3 কেজি। তাহলে ও যাকে অপসারিত করলো অর্থাৎ পানিটুককে সে সরাই ফেললো, তাহলে ওইটুক পানির যে ভর সেটা হচ্ছে 1 কেজি। তাহলে ওর এখন নিজের ভর কতটুকু? তাহলে ওর ভর হবে হচ্ছে এখন এই 3 থেকে তুমি এই 1 কেজি যদি বাদ দাও, তাহলে যে অ্যান্সারটা হবে এটা হবে হচ্ছে তার ভর। সো তার ভর হবে হচ্ছে 2 কেজি। সহজ করে বললে, যে কোনো একটা বস্তু যেখানে গিয়ে যাকে প্রতিস্থাপিত করবে তার যে ভরটা আছে সেই ভরটা তাকে কম দেখাবে। সো তাহার মানে ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি তোমার একটা ফ্রেন্ডকে এরকম করে কখনো উপরে উঠাইতে পারো না, তোমার ফ্রেন্ডের ভর হচ্ছে 50 কেজি, তুমি উঠাইতে পারো না। কিন্তু পানির মধ্যে নিয়ে গিয়ে তুমি তাকে কিন্তু ইজিলি উঠাতে পারবা, কারণ সে পানির মধ্যে যতটুক ভর অপসারণ করবে ওইটুক পানির ওজন সে কিন্তু তার শরীর থেকে কমে যাবে। আচ্ছা, তো তোমাকে বই এভাবে বুঝিয়েছে যে কোনো একটা বস্তু যখন এরকম জায়গায় আছে তখন এই বস্তু নিচের দিকে একটা বল প্রয়োগ করে, এবং যে পানিটা ওখান থেকে সরে গেল, তাহলে সরে গেলে কি হবে? একটা জায়গায় ধরো পানি ছিল, এই পানিকে তুমি যখন সরাই ফেলছো তখন অন্যান্য যে পানিগুলো আছে তাহলে ওই পানি কি ওই পানির স্থান দখল করার চেষ্টা করবে, কারণ পানি তার ফাঁকা হয়ে থাকবে না। তাহলে ওই বস্তুর আশেপাশে যে পানিগুলো আছে সেই বস্তুর পাশের পানিগুলো, ওই বস্তুর যে ওজন, তাহলে বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল টু কি ছিল? বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল টু ছিল হচ্ছে এমজি। তাহলে এমজি পরিমাণ ওজনে অর্থাৎ এই পরিমাণ বলে নিচের যে পানিগুলো তারা ওই বস্তুটিকে উপর দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এই বস্তু নিচের দিকে নামার চেষ্টা করবে, আর নিচের যে পানিগুলো আছে তারা ওই বস্তুটাকে উপর দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে ধাক্কা বলটার যে ব্যাপারটা, এটা বলা হচ্ছে হলো প্লবতা। তাহলে এই যে নিচ থেকে যে ধাক্কা বলটা, এই মানটার থেকে যদি বস্তুর ওজন বেশি হয় তাহলে বস্তু নিচের দিকে আসতে থাকবে, আর যদি এমন হয় যে নিচ থেকে যে ধাক্কা দিচ্ছে এই মানটা উপর থেকে যে বস্তুর ওজন
তার থেকে বেশি, তাহলে ওই বস্তু আর নিচের দিকে যাবে না, তাহলে বস্তুটা ভেসে থাকবে। তাহলে এটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম যে প্লবতা জিনিসটা আসলে কি। তাহলে প্লবতা হচ্ছে কোন একটা বস্তু তুমি যখন তাকে পানিতে নিয়ে যাচ্ছ, তখন যতটুক পানি তুমি অপসারণ করেছো, ওইটুক পানি উপর দিকে যেই বল প্রয়োগ করতেছে, তাহলে সেই জিনিসটা হচ্ছে প্লবতা। তুমি এটা খেয়াল করতে পারো, গোসল করার সময় তুমি একটা মগ নিবা, যে মগটা তুমি গোসল করো, এই মগটাকে তুমি এই জিনিসটা পানির মধ্যে গিয়ে তুমি চাপ দিবা, দেখবা এই যে তলদেশ, তো এই তলদেশ যেহেতু পানি ওঠার কোনো পসিবিলিটি নাই, তাতে করে পানি তোমাকে যেটা করবে, এই তলদেশে একটা ধাক্কা বল, চাপ বল দিবে। তাহলে এই যে পানি চাপ দিচ্ছে তুমি, যার কারণে মগটাকে ভিতরে প্রবেশ করাতে পারতেছো না, এটি হচ্ছে প্লবতা। তাহলে এটা হচ্ছে প্লবতা ছিল। এখানে এটাই বোঝানো হয়েছে, দেখো যে দেখো যে বস্তুটা হচ্ছে যেই ভরটা, তার থেকে পানির বলের পরিমাণটা এখানে বেশি, যার কারণে ঊর্ধ্বমুখী বলটা বেশি নিম্নগামী বলের থেকে, যার কারণে বলটা এখানে ভেসে আছে। এখন তুমি যদি একটা কাজ করো, তোমার গায়ের অনেক শক্তি দিয়ে এই বলের উপরে চাপ প্রয়োগ করো, তখন কি হবে, তখন দেখো বলটা ঠিকই কিন্তু নিচের দিকে চলে আসছে। যত নিচের দিকে চলে আসবে, তত দেখো মোর পটেনশিয়াল ডাইরেক্ট ফোর্স। তাহলে মোর পটেনশিয়াল মানে হচ্ছে যত তুমি তাকে এরকম করে ঠুসে ধরে থাকবা, তত তার মধ্যে ঊর্ধ্বগামী যে বলটা আছে, ঊর্ধ্বগামী বলটা তত প্রবল হয়ে উঠবে। এখন হুট করে তুমি এখানকার হাতটা ছেড়ে দাও, তাহলে এই বলটা কিন্তু অনেক লাফ দিয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। এই দেখো সেটাই হচ্ছে, নিচ থেকে একদম পুরা ব্যাপক একটা ফোর্সে বলটা অনেক উপরে লাফ দিয়ে উঠছে। যখন সে অনেক উপরে লাফ দিয়ে উঠলো, তাহলে অনেক উপরে লাফ দিয়ে ওঠার পরে কি হবে, সে নিজেই আবার উপর নিচের দিকে নামার চেষ্টা করবে। তাহলে দেখো যখন সে অনেক উপরে লাফ দিয়ে যখন উঠলো, তখন এই বলটা এখন কি অভিকর্ষ বলে নিচের দিকে নামার চেষ্টা করবে। যখন সে অভিকর্ষ বলে নিচের দিকে নামার চেষ্টা করবে, তখন ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, তখন এখানে তখন করে ডাব্লিউ ইকুয়াল টু হবে হচ্ছে এমজি। তাহলে এই এমজি পরিমাণ বলে যখন সে নিচে নামবে, তখন দেখো তাহলে এই জি এর কারণে ওই বস্তুর মধ্যে বেগ বৃদ্ধি পাবে, যার কারণে দেখো এখানে এখানে যতটুকু প্রবেশ করেছিল, দেখো এখানে কিন্তু তার থেকে কিছুটা বেশি জায়গায় প্রবেশ করেছে। তখন সে দেখো আবার একটা বল পাবে এখান থেকে, যেই বলের কারণে সে নিচের দিকে আর প্রবেশ করতে পারবে না। তাহলে এই হচ্ছে, তুমি এটাকে এটাও বলতে পারো, নিউটনের যে তৃতীয় সূত্র ছিল সেটাও বলতে পারো, যে ক্রিয়া প্রতিক্রিয়া যে বলের ব্যাপারটা সেটা। তাহলে আমাকে একটু জানাও তো যে প্রবণতা জিনিসটা আসলে বুঝতে পারলা কিনা। ফারাবি বলছো তাহলে আমরা পানিতে নামে উপরে উঠি না কেন? তুমি তো, তুমি ভর্তি তো বাতাস না, তাহলে তুমি কেন হইতেছে পানিতে নেমে উপরের দিকে উঠবা? আর তোমার তো হচ্ছে তোমার ঘনত্ব যেটা, সেটা তো পানি অপেক্ষা বেশি। যেহেতু পানি অপেক্ষা তোমার শরীরের ঘনত্ব বেশি, এই জন্য তুমি পানিতে গেলে তুমি ডুবে যাবা। আচ্ছা, আর্কিমিডিসের সূত্র যেটা, এটা হচ্ছে আমরা আজকে দেখবো না, যেহেতু আজকে অনেক বাজে অলরেডি। এটা হচ্ছে একটু লেন্দি হবে, সো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এটার ম্যাথ গুলো আমরা দেখবো। আর তাহলে বস্তুর ভেসে থাকা ডুবে থাকা হচ্ছে আমরা আগেই পড়ে ফেললাম, যে কখন একটা বস্তু ভেসে থাকবে, কখন একটা বস্তু ডুবে যাবে, এটাও তো অনেক ইম্পর্টেন্ট। আর কখন একটা বস্তু মাঝামাঝি থাকবে, তাহলে সেটাও একটু দেখো আর কি, যেটা একটু আগে বললাম। আর লাস্ট যেটা, তাহলে তোমাদেরকে হচ্ছে আজকে একটা ইন্টারেস্টিং একটা অ্যাসাইনমেন্ট দিব, যে আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা অ্যাসাইনমেন্ট দিব। দেখো, পানির মধ্যে ডুবে যায় এমন তিনটি, অর্থাৎ তুমি তিনটা বস্তু নিবা। কিভাবে নিবা সেটা একটু আমি তোমাকে পরে বলে দিচ্ছি। দেখো তুমি শুরুতে যেটা করবা, সম আকার ও আয়তনের, এই নাম্বারটা আগে দেখো। সম আকার ও আয়তনের বস্তু নিয়ে এক জগ, কেমন জগ, যে জগটাকে তুমি বাইরে থেকে দেখতে পারবা, অর্থাৎ পানি কালার কোন একটা জগ, ভর্তি পানিতে ছেড়ে দেখতে হবে কোনটির ভর বেশি। এখন তোমার কাছে মনে হতে পারে যে আমি কি করে বুঝবো কোনটির ভর বেশি, আমি তোমার একটা সহজ একটা বুদ্ধি দেখাই দিই। ধরো এরকম তোমাদের কাছে 7 আপ, কোক এরকম মুক্কা সবার কাছেই আছে। যেটা করবা, ধরো যখন তোমাদের বাসায় যখন রুটি তৈরি করে, তো রুটি তৈরি করার সময় তো একটু খামি করে।
তুমি এর মধ্যে এই রুটির অংশটা, আটার অংশটা ভরবা, এর মধ্যে ভরবা, শুকনো আটা কিন্তু না, ওই যেটা খামির আটা, যেটা যেটা হচ্ছে একটু ভেজা ভেজা, এটা ভরে তুমি চাপ দিয়ে ভরবা, যত তোমার শরীরে শক্তি আছে চাপ দিবা। তো চাপ দেওয়ার পরে যেটা হবে, তুমি যখন এখান থেকে ঝাঁকিতে বের করবা, তাহলে তুমি যে জিনিসটা পাচ্ছ সেটার কিন্তু আয়তনটা কিন্তু সেম হবে। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে যে জায়গা সে দখল করবে জায়গাটা হচ্ছে সমান আয়তন, আর আকারটাও কিন্তু সেম হবে, সম আকার। তাহলে কি কি নিলা? প্রথমে নিলা হচ্ছে একটা ময়দার কিছু একটা। আচ্ছা, সেকেন্ড তুমি যেটা করতে পারো সেটা হলো যে ভাত, ভাতটা তুমি এর মধ্যে দিবা, দিয়ে চেপে 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 একদম লাস্ট পর্যন্ত দিবা। তাহলে এটার যে তুমি যে জিনিসটা পাবা সেটা হবে হচ্ছে তোমার কি? ভাত। প্রথমে আরেকটা কাজ করতে পারো, তিনটাকেই দিয়ে রোদে শুকাতে দিবা, রোদে শুকানোর পর যখন সে শুকে যাবে তখন তুমি ঝাঁকিতে ঝাঁকিতে আস্তে আস্তে বা সাইড দিয়ে কিছু একটা করে বের করবা। তাহলে ভাত দেওয়া যেতে পারে, ময়দা দেওয়া যেতে পারে। আরেকটা কি দিবে এটা আমি বলবো না, একটা এরকম যেহেতু অ্যাসাইনমেন্ট আমি দুটো বলেই দিলাম। আরেকটা এরকম কিছু একটা নিবা যেটাকেও তুমি সেম ভাবে দিয়ে বের করবা। তা টোটাল তিনটা জিনিস হইলো। এখন তুমি যেটা করবা, এই তিনটা জিনিস নিয়ে এক জগ পানি নিবা, সেই পানি ভর্তি তুমি এই জিনিসগুলো একই সাথে, কেমনে বুঝাই, আহ যেই জগটা আছে জগের উপরে এরকম একটা কাগজ বা কিছু একটা রাখবা। রাখার ফলে এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু, এখন তুমি তোমার ফোনে স্টপ ওয়াচ নিবা। স্টপ ওয়াচ নিয়ে জাস্ট একই সাথে জিনিসটাকে উল্টাই দিবা। যখন এই তিন জিনিসকে উল্টাই দিবা, তখন ওই তিনটা জিনিসই কি করা শুরু করবে? ওই পানির মধ্য দিয়ে পড়া শুরু করবে। তুমি তো স্টপ ওয়াচ দিয়েছো, এবং একই সাথে তুমি তোমার চোখ ওই জগের দিকে দিয়ে রাখবা। এরপর তুমি দেখবা ওই তিনটার মধ্যে কোন বস্তুটা সবার আগে নিচে গিয়ে পৌঁছায়। ওই তিনটার মধ্যে যেটা সবার আগে নিচে গিয়ে পৌঁছাবে তার ভর হচ্ছে সব থেকে বেশি, অর্থাৎ ভর বেশি মানে তার ঘনত্ব সব থেকে বেশি। আর যে সবার লাস্টে গিয়ে পৌঁছাবে তার ঘনত্ব হচ্ছে সব থেকে কম, অর্থাৎ তার ভর সব থেকে কম। আমি জানি না ঠিকভাবে বুঝতে পারলা কিনা। তাহলে আমাকে একটু জানাও তো, যে প্রথম যে এক্সপেরিমেন্টটা, যে কোনটার ভর বেশি যে তুমি বের করবা, এই প্রথম এক্সপেরিমেন্ট আমি যেটা করতে বলতেছি এটা বুঝতে পারলা কিনা। আমাকে একটু জানাও তো, যে প্রথম এক্সপেরিমেন্ট যেটা করতে হবে সেটা বুঝতে পারলা কিনা। যেটা সবার আগে নিচে গিয়ে পড়বে সেটার হচ্ছে ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি মানে হচ্ছে সেটার ভরও বেশি। তাহলে এটাই হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট। আমি বলে দিয়েছি, ময়দার কথা বলে দিয়েছি, ভাতের কথা বলে দিয়েছি। আরটা তুমি তোমার ইচ্ছা মতো কিছু একটা নিবা, নিয়ে তিনটা জিনিস রোদে শুকাবা, যে যেন অবশ্যই সাইজ যেন পরিবর্তন না হয়। সাইজ পরিবর্তন হলে কিন্তু অ্যাসাইনমেন্টটা হবে না, মানে পরীক্ষাটা হবে না। এরপর তুমি জাস্ট কার্ডটা উল্টাই দিবা, কার্ডটা উল্টাই দিলে কোন বস্তু সবার আগে নিচে গিয়ে পৌঁছায় এটা তুমি বের করবা। তো এটাই অ্যাসাইনমেন্ট। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। তোমাদের কিছু বলার থাকলে 1 মিনিট সময়, 1 মিনিটে কিছু আমাকে বলতে পারো। নেক্সট ক্লাস হচ্ছে কালকে। কারো যদি কিছু বলার থাকে বা জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে একটু জানাও। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে একটু জানাও। আমি হচ্ছে পাপন ফিজিক্স এর সবই তো নিবো আমি। ফিজিক্স এর যা কিছু আছে সবই নিবো। তো ঠিক আছে, তাহলে তাহলে আজকে হচ্ছে এতটুকুই। তাহলে কালকে হচ্ছে ম্যাথ ক্লাসে তোমার সাথে দেখা হবে আর কি। আচ্ছা, কালকে ম্যাথ ক্লাসে তোমার সাথে দেখা হবে। আজ তাহলে রাখছি তাহলে।